নমস্কার বন্ধুরা, ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিবিদ্ধ হয়ে কিশোর এবং কিশোরীর মৃত্যু। এই নিউজটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এবং ইউটিউবে সম্পূর্ণরূপে তুলকালাম উঠিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি নিউজ মিডিয়া, ইভেন বাংলাদেশের সাধারণ নাগরিক যারা রয়েছে, তারা ভারতীয় যে অথরিটি রয়েছে বা ভারতীয় বিএসএফ রয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে দোষারোপ করছে। তারা বলছে যে বিএসএফ গুলি করে নাকি এক নাবালিকাকে এবং তারপরে কয়েকদিন পরে আরেকজন নাবালককে হত্যা করে ফেলেছে। তো সেই বিষয় নিয়ে আমাদের দেখার দরকার আছে। বন্ধুরা, প্রত্যেকটা নিউজই সেখানে ভারতকে কাঠগড়ায় রেখে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। এই বিষয় সম্বন্ধে আমাদের ডিটেলসে জানার প্রয়োজন আছে। আসল সত্যতা সবার সামনে লুকোনো হচ্ছে, যেটা তোমাদের কেউ বলছে না। বন্ধুরা, সত্য কথা বলতে গেলে ভারত এবং বাংলাদেশ বর্ডার যেটা আছে, তোমরা সকলেই জানো এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার, এবং ইন্টারন্যাশনাল বর্ডার্সের কিছু রুলস থাকে, কিছু নিয়ম থাকে, যে নিয়মগুলো মেনটেন করতে হয়। এবং রাতের অন্ধকারে কেউ যদি ট্রেসপাস করার চেষ্টা করে সেখানে কি ধরনের পদক্ষেপ নেবে সেটাও মোটামুটি প্রোটোকলের মধ্যে লেখা থাকে। প্রতিটা দেশের জন্য সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সকলেই জানো। যদিও বিএসএফ এর তরফ থেকে এটা জানানো হয়েছে যে বিএসএফ এটা গুলি করেনি। তো গুলিটা কে করেছে? এটা করেছে বাংলাদেশের বর্ডার গার্ড যারা রয়েছে, তারা এটা গুলি করেছে। গুলি করার সময় মেয়েটার পিঠে গিয়ে গুলিটা লাগে এবং সে দৌড়ে গিয়ে সামনে কিছুটা দূরে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে সে ভারতের যে জিরো লাইন আছে, জিরো বর্ডার আছে, সেই জায়গাটাতে এসে পড়ে থাকে। পরে বিএসএফরা দেখে একজন পড়ে আছে, সেখান থেকে বডিটাকে উদ্ধার করে পরবর্তীকালে বাংলাদেশে দিয়ে দেয়। কিন্তু অন্যদিকে বাংলাদেশি মিডিয়া, বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে, তারা এটা বলছে যে বিএসএফ তাদেরকে গুলি করে মেরেছে রাতের অন্ধকারে। বন্ধুরা, যেই মারুক না কেন, সে বিএসএফ যদি আমরা ধরেও যদি নেই বিএসএফই গুলি করে মেরেছে, কিন্তু এখন প্রশ্নটা এখানে চলে আসে, যেটা মূল প্রশ্ন, যেই প্রশ্নটা বাংলাদেশে তথাকথিত প্রত্যেকটা মিডিয়া ইগনোর করার চেষ্টা করছে। এমন কি প্রয়োজন হলো, এমন কি দরকার হলো যে বাংলাদেশের হিন্দুদের রাতের অন্ধকারে বর্ডার পার করে ভারতে ঢুকতে হচ্ছে? এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না। এটাই মুখ্য বিষয় বন্ধুরা। এই বিষয়টাকে বোঝার জন্য বন্ধুরা আমরা চারটা বিষয়ের উপরে প্রচন্ড পরিমাণে ফোকাস করেছি। আমরা যতটুকু অ্যানালিসিস করে দেখলাম, এই চারটা বিষয় হচ্ছে মূল কারণ সেই কিশোরীর মৃত্যুর জন্য বিএসএফ কেন গুলি করলো, বা সেই কিশোরী তার পরিবার সহ কেন বাংলাদেশ ছেড়ে ভারতে পালানোর মতো একটা অবস্থা তৈরি হলো, সেটা কিন্তু আমাদের জানার দরকার আছে। বন্ধুরা, তোমরা সকলেই জানো বাংলাদেশে একটি কু হয়েছে বলতে পারো, বা জনরোষ বলতে পারো, যেটার দ্বারা বাংলাদেশের সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে এসেছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময় কি হলো? শুধুমাত্র যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটা না, শেখ হাসিনাকে তাড়ানোর পরে যারা জনরোষের মধ্যে যে অবস্থাটা হয়েছিল, সেখানে শুধুমাত্র আওয়ামী লীগ লিডার তারা কিন্তু সেখানে হচ্ছে তাদের হত্যা হয়নি। সঙ্গে সঙ্গে কি হলো? সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিভিন্ন জেল থেকে যে দাগি টেররিস্টরা ছিল, দাগি যে সন্ত্রাসীগুলো ছিল, তাদেরকে পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হলো। এই সন্ত্রাসীরা কি করা শুরু করলো? এই সন্ত্রাসীরা তারপরে বিভিন্ন ধরনের থানা লুট করা শুরু করলো, আগ্নেয়াস্ত্র লুট করা শুরু করলো। বাংলাদেশের নিউজ অনুযায়ী প্রায় 5,500 আগ্নেয়াস্ত্রের লুট হয়েছে এবং তার মধ্যে মাত্র 3,500 আগ্নেয়াস্ত্র মেরামত করা গিয়েছে, বাকিটা কিন্তু এখনো মেরামত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশে যখন আমরা দেখতে পাচ্ছি টেররিস্ট বা জঙ্গিরা যারা জেল থেকে ছাড়া পেয়ে গেছে, তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হাতে অস্ত্র আছে, অস্ত্রাগার থেকে লুণ্ঠিত অস্ত্র আছে। তো অবশ্যই ভাই বন্ধুরা, এটা ভারতের সীমানাতে বা ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, তোমরা সকলেই জানো এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অবস্থাতে ভারতের বিএসএফ বা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম দায়িত্ব কি? বিএসএফকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে কি? বিএসএফদের মূল দায়িত্বই আমাদের দেওয়া হয়েছে, যেটা প্রত্যেকটা দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব থাকে, যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা সুরক্ষিত করা, এবং সেই ক্ষেত্রে বিএসএফরা কিন্তু পুরোপুরিভাবে এটার জন্যই দায়বদ্ধ। এখন রাতের বেলা, রাতের অন্ধকারে কোনো মানুষ, সে নিপীড়িত হোক বা যেই হোক না কেন, সে যদি রাতের অন্ধকারে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করে, তাহলে কিন্তু সত্যি বন্ধুরা তোমরাই ভেবে দেখো, বিএসএফ এর কিন্তু উপায় থাকবে না যে এটা নিশ্চিত করা যে ঢুকছে সে ভালো কোনো নিপীড়িত হিন্দু ঢুকছে নাকি বাংলাদেশের সেই সন্ত্রাসীরা ঢুকছে যাদের হাতে এখন বহু অস্ত্র রয়েছে। তো বিএসএফদের এই মুহূর্তে কিন্তু আমাদের দেশের সুরক্ষার জন্য বা ভারতের সুরক্ষার জন্য অন্য কোনো উপায় থাকে না। বন্ধুরা, তোমরা সকলেই জানো ভারতের মধ্য দিয়ে, বর্ডারের মধ্য দিয়ে জঙ্গি হামলা বা সন্ত্রাসী হামলা কিন্তু নতুন কোনো ঘটনা নেই। তুমি রিসেন্ট পাস্টের মধ্যে যদি দেখো, উড়িতে ঘটনা হয়েছে, কাশ্মীরে, ইভেন মহারাষ্ট্রেও একটা ঘটনা হয়েছিল 2008 সালে, যেটাকে আমরা 26/11 নাম দিই।
2008 সালের নভেম্বর মাসের 26 তারিখে একটা বিভৎস একটা হত্যা লীলা চালানো হয় সন্ত্রাসীদের দ্বারা, জঙ্গিদের দ্বারা, মহারাষ্ট্রের তাজ হোটেলে। এখন বাংলাদেশে যেহেতু এরকম একটা ইনস্টেবল কন্ডিশন আছে, যেখানে টেররিস্টদের পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ভারতের সুরক্ষা, এবং সেই সুরক্ষাটাকে রক্ষা করার জন্য বিএসএফ দায়বদ্ধ। এখন রাতের অন্ধকারে কেউ যদি চলে যায়, বিএসএফদের বন্ধুরা উপায় থাকে না, এই অন্ধকারের মধ্যে সম্ভবই না যেটা শনাক্ত করা সে নিপীড়িত হিন্দু যাচ্ছে নাকি সেই টেররিস্টরা ভারতের মধ্যে ঢুকে পড়ছে। বন্ধুরা, এখন প্রশ্ন আসে, বাংলাদেশের হিন্দুরা তাহলে পালাচ্ছে কেন? এমন কি অবস্থা হয়ে গেল বা এমন কি সিচুয়েশন তৈরি হলো যেটা নিয়ে কেউ আলোচনা করছে না? তাহলে বাংলাদেশের হিন্দুদের যেতে কেন হচ্ছে? তাদের প্রিয় বাংলাদেশ, তাদের পৈতৃক পুরুষদের, কয়েক পুরুষদের সেই ভিটে মাটি যেখানে তাদেরকে দাহ করা হয়েছে, সেই ভিটে মাটি ছেড়ে ভারতবর্ষে পালাতে হচ্ছে না কেন? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে সেই বাংলাদেশের পতন, সরকার পতনের সাথে। বন্ধুরা, তোমরা সকলেই জানো এবং আমরাও জিনিসটা দেখেছি, বাংলাদেশে যেদিন সরকার পতন হয় তার পরের দিন থেকে বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে, এটার মধ্যে শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে এবং বাকি অন্যান্য গোষ্ঠীও রয়েছে, তাদের সকলকে কিন্তু বাংলাদেশের সেই মৌলবাদী শক্তিরা কিন্তু আক্রমণ করা শুরু করে। আমরা বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা নিউজ পেয়েছি, বাংলাদেশে মন্দির জ্বালানো হচ্ছে, হিন্দুদের উপাসনার কেন্দ্র জ্বালানো হচ্ছে, হিন্দু বাড়ির টার্গেট করে করে জ্বালানো হচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা কোনোভাবে সিকিউরিটি ফিল করছে না বা সুরক্ষা ফিল করছে না, ফলে তারা কিন্তু ভারতের সীমানা দিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু প্রবলেমটা কোথায়? এইসব মানুষগুলো গরিব, তারা জানে না কি করে আসতে হবে, সেই কারণের জন্য রাতের অন্ধকারে তারা ট্রেসপাস করার চেষ্টা করছে ভারতের মধ্যে, এবং যেই ক্ষেত্রে ভারতের বিএসএফ কোনোভাবে নিরুপায় হয়ে তারা বুঝতে পারছে না এটা বাস্তবত নিপীড়িত হিন্দু লোক নাকি বাংলাদেশের টেররিস্টগুলো, এই কারণের জন্য তাদের গুলিগত হয়েছে। এবং খুবই দুঃখে বশত, আমরা জানি না বিএসএফ করেছে না বিজেপি করেছে, আমাদের এখান থেকে সম্পূর্ণভাবে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এটা বিজেপি করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বিএসএফ যদি ধরিও নেই, বিএসএফ আমাদের সুরক্ষা বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, তো কোনো উপায় থাকে না। এখন প্রশ্ন বন্ধুরা, বাংলাদেশের হিন্দুদের উপরে এইরকম অকথিত অত্যাচার প্রতিদিন হচ্ছে, আমরা লক্ষ্য করতে পারছি, তাহলে বাংলাদেশের সরকার কি করছে? এই বাংলাদেশের হিন্দুরা যে বর্ডার দিয়ে পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে, সেখানে এক দুজনের হত্যাও হয়ে যাচ্ছে, এটার জন্য কি ভারত অ্যাকচুয়ালি দায়িত্ব? তোমাদের কি বন্ধুরা মনে হয় এটার জন্য ইন্ডিয়া কোনোভাবে রেসপন্সিবল? ইন্ডিয়া কোনোভাবে রেসপন্সিবল না বন্ধুরা। কেউ যদি বলে থাকে ইন্ডিয়া রেসপন্সিবল, সেটা হলে দালালি করছে সম্পূর্ণ সরকারের। এটার জন্য কেউ যদি দায়ী থাকে, এটার জন্য বাংলাদেশ পুরোপুরি দায়ী। বাংলাদেশ জেনারেল পপুলেশন যারা আছে তারা হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি, তারা নিজেদের রাজধর্ম পালন করতে পারেনি, এবং ফেসবুকে এসে, ইউটিউবে এসে তারা কমেন্ট করতে ব্যস্ত, কিন্তু তারা সেখানকার যে সংখ্যালঘু হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, তাদেরকে রক্ষা করতে সক্ষম হয়নি। আমরা সরকার ছেড়ে দিলাম, সরকারের জায়গায় জনগণ ছেড়ে দিলাম, জনগণের জায়গায় সরকার কি করছে? বাংলাদেশ সরকার কি করছে? বাংলাদেশে সরকার পতনের সাথে সাথে নতুন একটা ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই সরকার হতে চলল প্রায় এক মাস হলো সেই সরকার দায়িত্ব নিয়েছে, এখনো হিন্দুদের উপর অত্যাচার কিন্তু থামেনি। রিসেন্ট এক্সাম্পল তুমি দেখতে পারো, বাংলাদেশে উৎসব মণ্ডল নামে একটা যুবককে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে গণধোলাই দিয়েছে। আমি মানছি উৎসব মণ্ডল একটা ক্রাইম করেছে, নবীজির সম্বন্ধে আজে বাজে কথা বলেছে, সেটা কোনো সোসাইটি অ্যাকসেপ্ট করবে না। আমরাও নবীজিকে সম্মান করি। এই পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছে তাদের মধ্যে একজন মহাপুরুষ হচ্ছে এই নবীজি, মহত্তম একজন মানুষ। তার সম্বন্ধে কিছু বললে অবশ্যই তার শাস্তি পেতে হবে নিশ্চিত রূপে, কিন্তু আইনের আওতায় এসে। এই লুম্পেট বাহিনীগুলো কি করেছে? এই মৌলবাদীরা কি করেছে? আইনের আওতায় না এসে উৎসবকে সবাই মিলে গণধোলাই দিয়েছে, গণপিটুনি দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। আর্মি বলছে উৎসব বেঁচে আছে, সে অসুস্থ, বাট আমরা রিয়ালিটি জানি না কি হয়েছে। আর্মির সামনে, পুলিশের সামনে কি করে একজন হিন্দু বা একজন হচ্ছে সংখ্যালঘুকে, যে একটা ক্রাইমই করুক বা যাই করুক না কেন, তাকে কি করে হচ্ছে গণধোলাই দিয়ে, পিটুনি দিয়ে মারতে পারে? এটা কিন্তু বাংলাদেশের সার্বিক যে প্রশাসন আছে তার উপর প্রশ্ন ঠিকে দেয়। বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে, আমরা দেখেছি গ্রামের পর গ্রাম জ্বলতে দেখেছি, বিভিন্ন গ্রামে রাতেবেলা আগুন লাগিয়ে চলে যাচ্ছে, অগ্নিসংযোগ করে চলে যাচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুট করছে, দেব দেবীর প্রতিমা ভেঙে দিচ্ছে, বিভিন্ন মন্দিরে আক্রমণ করছে। বাংলাদেশের সেনাবাহিনী তখন কি করেছিল? বাংলাদেশের সেনাবাহিনী তার নিজের যে নাগরিক আছে তাদের সুরক্ষা প্রদান করতে পারেনি। এই কারণের জন্য আজকে এই অবস্থা। বাংলাদেশের সেই নিপীড়িত সেই সংখ্যালঘুদের
বাংলাদেশ ছেড়ে পালাতে হচ্ছে। বন্ধুরা, এটার জন্য দায়ীটাকে? সবাই বলছে বিএসএফ গুলি করেছে, বিএসএফ গুলি করেছে। বাংলাদেশের সেই দালাল মিডিয়াগুলোকেই বলছি, ভাই প্রফেশনাল হও। তোমরা প্রফেশনাল মিডিয়া না, তোমাদের মিডিয়া রিপোর্টিং করার যোগ্যতা নেই। সত্যি কথা সত্যিকে দেখাও। আজকে যে বর্ডার সীমান্তে যে এত ঘটনাগুলো হচ্ছে, এটার জন্য কে দায়ী? ইন্টারন্যাশনাল বর্ডারে কি কাউকে অনুমতি দেওয়া হয়েছে যে কেউ কোনো ধরনের ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া যেতে পারবে? অনুমতি দেওয়া নেই, কিন্তু হিন্দুরা যেতে বাধ্য হচ্ছে। কেন? তাদের জীবনের সংকট এসেছে, এবং জীবনের সংকটে তারা ভাবতে পারছে না কি করবে। বন্ধুরা, এটাই মূল বিষয়। এই বিষয়টা তোমাদের কেউ দেখাচ্ছে না, ঠিক আছে? তো বন্ধুরা, যারা যারা এখানে আছো, বাংলাদেশে স্পেসিফিক্যালি যারা সংখ্যাগরিষ্ঠ আছে, তাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা তোমরা চেষ্টা করো তোমাদের এখানে সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা প্রদান করার। তোমরা যদি নিরাপত্তা প্রদান করতে না পারো, তোমাদের অধিকার নেই যে বিভিন্ন জায়গায় আন্দোলন করে বলার যে বিএসএফ তাদের গুলি করে মেরেছে। তোমরা অ্যাজ আ ফেইল স্টেট, তোমরা একটা ব্যর্থ স্টেট। এবং সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা চলে আসে, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে, ইউনিস মহোদয় যে আছে, মোহাম্মদ ইউনুস স্যার, তার প্রতি সবচেয়ে বড় কোশ্চেন চলে আসে। এই ব্যক্তি 2006 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। 2006 সালে নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। ভালো কথা পেয়েছে, এবং বাংলাদেশের পাবলিক যারা আছে তারা খুব চিৎকার করছে, আমাদের প্রাইম মিনিস্টার নোবেল বিজয়ী, তোমাদের প্রাইম মিনিস্টার চায়ওয়ালা। ঠিক আছে, মানলাম তোমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে নোবেল বিজয়ী। এই শান্তির জন্য নোবেল বিজয়ী যে প্রাইম মিনিস্টার আছে, যে শান্তির দূত, সে এখনো পর্যন্ত বাংলাদেশে কেন শান্তি ফিরিয়ে আনতে পারলো না? সে যদি শান্তির জন্য নোবেল পুরস্কার আনে, তাহলে বাংলাদেশের হিন্দুরা শান্তিতে নেই কেন? ডক্টর ইউনুস খান, ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনার এটার উত্তর দিতে হবে। আর আপনি যদি বাংলাদেশে হিন্দুদের শান্তি ফিরিয়ে দিতে না পারেন, সংখ্যালঘুদের শান্তি ফিরিয়ে দিতে না পারেন, আপনার নোবেল পুরস্কার ফেরত দেওয়া উচিত। আপনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি মনে রাখবেন। এবং আপনি যদি আপনি সম্পূর্ণরূপে সম্মতি দিয়ে রেখেছেন এই লুম্পেট বাহিনীকে, এই মৌলবাদীদের, যে হিন্দু বাড়ি জ্বালাও। মোহাম্মদ ইউনুস, আপনাকে বলছি, আপনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আপনাকে আমরা সম্মান করি। আপনি একজন শিক্ষিত লোক। আপনি যেদিন সরকারে বসেছিলেন, আমরা খুশি হয়েছিলাম বাংলাদেশে একটা ভালো সরকার এসেছে যে হিন্দুদের যে সম্পূর্ণ নিরাপত্তা আছে সেটা নিশ্চিত করবে। আপনি ফেল করেছেন, মোহাম্মদ ইউনুস, আপনাকে বলছি। আর আপনি যদি না পারেন বাংলাদেশের এই 1.5 কোটি হিন্দুদের সম্পূর্ণরূপে শান্তি বজায় না রাখতে, তাদের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিতে, আপনার ইমিডিয়েটলি নোবেল পুরস্কার ত্যাগ করা উচিত, বর্জন করা উচিত, বলা উচিত আমি এই প্রাইজের জন্য যোগ্য না। মোহাম্মদ ইউনুস স্যার, আপনার সময় এসেছে। এই সময় নিজেকে প্রমাণ করুন। আপনি শান্তির পুরস্কারের জন্য অ্যাকচুয়ালি দাবিদার ছিলেন, এবং আপনি যদি প্রমাণ করতে না পারেন, জাতি এটা জেনে যাবে যে আপনি শান্তির জন্য নোবেল পুরস্কার পাননি, এবং যেটা পেয়েছেন সেটা সম্পূর্ণ ভুয়ো। আমি এই বলি, আর বেশিক্ষণ করব না। সত্যি কথা কেউ বলছে না, বাংলাদেশি মিডিয়া পুরোপুরিভাবে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। এই কারণের জন্য এই ভিডিওটা করা, আমার ইচ্ছাও ছিল খুব একটা ভিডিওটা করার, তবু আমি করছি। বন্ধুরা, এই বিষয়টা মাথায় রাখবে। এটার জন্য সম্পূর্ণরূপে যদি কেউ দায়ী থাকে, সেটা হচ্ছে বাংলাদেশি প্রশাসন, বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা হিন্দুদের রক্ষা করতে পারছে না। এই পজিশনটা হলোটা কেন? যে রাতের অন্ধকারে এখন তাদের বর্ডার পেরিয়ে ভারতে ঢুকতে হচ্ছে, ইন্টারন্যাশনাল বর্ডার পেরিয়ে। ইন্টারন্যাশনাল বর্ডারের কিছু রুল রয়েছে। এবং বাংলাদেশে আপামর জনসাধারণ যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, যারা সংখ্যাগরিষ্ঠ আছো, তোমাদের এখানে যারা সংখ্যালঘু আছে, তাদেরকে নিরাপত্তা প্রদান করো। ঠাকুরগাঁয়ের ঘটনা ঘটেছে, এগুলো ঠাকুরগাঁয়ের কি সিচুয়েশন ছিল আমরা দেখেছি, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। তোমরা হিন্দুদের নিরাপত্তা প্রদান করো বন্ধুরা। শুধু চিৎকার করলে হবে না যে বিএসএফ গুলি করেছে, বিএসএফ বলেছে। তোমরা ভিতরে থেকে কি করতে পারছো হিন্দুদের নিরাপত্তার জন্য, সেটার উত্তর দাও। তোমরা কিছু করেছো? তোমরা কিচ্ছু করোনি। তোমরা আর কিছু করলে পরে আজকে এদের পালিয়ে যেতে হতো না রাতের অন্ধকারে, এবং এই নিষ্পাপ প্রাণটা, সেই মেয়েটার মুখটা দেখে চোখ দিয়ে জল পড়ে, আজকে সেই জায়গাটা আসতো না। এবং মোহাম্মদ ইউনুস স্যার এবং বাংলাদেশের প্রশাসনের যারা আছে, তোমাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ আমার, এবং ভারতের তরফ থেকে অনুরোধ, অ্যাজ আ বাঙালি আপনার কাছে একটা অনুরোধ আমার, কাইন্ডলি আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করুন। এরা নিরীহ প্রাণী, এরা নিরীহ মানুষ, এরা দরিদ্র মানুষ, এদের কাছে কিচ্ছু নেই ভিটেমাটি ছাড়া। এদেরকে রক্ষা করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেই নোবেলের মান রাখুন। ধন্যবাদ।